সালটা ছিল 8ই মার্চ 2014 রাত্রি 12:42 মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান MH370 কুয়ালালামপুর থেকে টেক অফ তো করেছিল, কিন্তু সে তার গন্তব্য বেজিং পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। আর আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি যে এই বিমানটি কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু পুরো 8 বছর পর একটি আশা পাওয়া গিয়েছে কি এই বিমানটি আসলে কোথায় রয়েছে। Breaking news tonight, a Malaysia Airlines flight MH370 Flight MH370 disappeared en route to Beijing. আজ থেকে 9 বছর আগে একটি বিমান MH370 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চায়নার রাজধানী বেজিং পর্যন্ত যাওয়ার কথা ছিল। ফ্লাইটে ছিল 227টি প্যাসেঞ্জার, 10 জন কেবিন ক্রু আর 2টি পাইলট। টেক অফ করার 20 মিনিট পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। রাত্রি 1:08 এই ফ্লাইট মালয়েশিয়ান পোস্ট লাইন পার করে সাউথ চায়না সমুদ্রের দিকে এগাতে থাকে, ভিয়েতনামের ডাইরেকশনের দিকে। পাইলট রিপোর্ট করে প্লেনের লেভেল 35,000 ফুট উপরে রয়েছে, সবকিছু স্বাভাবিক ছিল। তারপর প্রায় 11 মিনিট পর এই প্লেনটি ভিয়েতনামের এয়ার ট্রাফিক রেডারের মধ্যে পৌঁছায়। এই জন্য কুয়ালালামপুরে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল ছিল তারা রেডিওতে বলে, আর এর উত্তরে ক্যাপ্টেন জাহারি উত্তর দেয়, গুড নাইট মালয়েশিয়ান 370। শুনতে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, আর অ্যাকচুয়ালি এই পর্যন্ত সবকিছু নর্মালি ছিল। কিন্তু এই যে শব্দটি ছিল ক্যাপ্টেন জাহারির, যেটা শেষ উত্তর ছিল এই প্লেন থেকে শুনতে পাওয়া গিয়েছে। কারণ তারপর এই ফ্লাইটটির কোনো হদিস পাওয়া যায় না, আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি হঠাৎ গায়েব হয়ে যায়। H370 lost contact with Subang Air Traffic Control this morning. Flight MH370 ended in the southern Indian Ocean. বিমান টেক অফ করে 37 মিনিট কেটে গিয়েছিল। সাধারণত এটা হয় বন্ধুরা, বিমান যতক্ষণ না তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত বিমান তার যাত্রাপথে আসা এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে থাকে। আর এখানেও এরকমই কিছু হওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণ যা স্বাভাবিক চলছিল তা এখন অস্বাভাবিক হতে শুরু করে। শেষ মেসেজের ঠিক 3 মিনিট পরে রাত 1:21 ফ্লাইট MH370 হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ বিমানটি কুয়ালালামপুর এবং হোচিমিন দুটো রাডার থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এই জিনিসটি কুয়ালালামপুর টাওয়ারের ক্ষেত্রে একটি স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ তারা জানতো যে MH370 ভিয়েতনামের এয়ার স্পেসে প্রবেশ করেছে, যে কারণে এটা তাদের রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। কিন্তু হোচিমিন কন্ট্রোল টাওয়ার যখন ফ্লাইট MH370কে তাদের রাডার থেকে অদৃশ্য দেখে, তখন তারা বুঝতে পারে যে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে, আর সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার বিমানের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিমান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তী 18 মিনিট ধরে কন্ট্রোল টাওয়ার এইভাবে বিমানের সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এরপরে হোচিমিন টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং পরিস্থিতি সম্পর্কে জানায়। এমন পরিস্থিতিতে সাধারণত 1 ঘন্টার মধ্যে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করতে হয়, কিন্তু কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার পুরো 4 ঘন্টা পর রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করে। ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। সকাল 6:15 এবং এটা সেই সময় ছিল যখন ফ্লাইট MH370কে বেজিং এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। একটা আশা ছিল যে বিমানটি হয়তো তার সময় মতো ল্যান্ড করবে, কিন্তু সেখান থেকেও কোনো সুখবর আসেনি। এরপর ভোর 6:32 ঠিক ওই জায়গায় যেখান থেকে বিমানটি অদৃশ্য হয়েছিল, সেই জায়গায় একটি সার্চ অপারেশন শুরু করা হয়, যার মধ্যে 7টি দেশের 34টি জাহাজ এবং 28টি এয়ারক্রাফট ফ্লাইট MH370কে সাউথ চায়নার সমুদ্রের উপরে খোঁজ করা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটির কোনো কিছুই পাওয়া যায়নি। সারা পৃথিবীতে এই দুর্ঘটনার নিউজ ছড়িয়ে পড়ে। এই অবস্থাতেও আরও কয়েকটি দেশের ইনভেস্টিগেশন টিমও সার্চ অপারেশনে লেগে পড়ে। বিমানটি হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যাওয়ার কারণ কেউ বুঝতে পারছিল না। যদি এই জায়গার উপর বিমানটি ক্র্যাশও হতো, তাহলেও এত বড় বিমানের কোনো না কোনো অংশকে নিশ্চয়ই ভাসতে দেখা যেত। পরবর্তী 4 দিন ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে, কিন্তু কোথাও থেকে কোনো ভালো খবর পাওয়া যায়নি। কিন্তু 4 দিন পরে একটি খবর আসে যা পুরো রেস্কিউ টিমকে অবাক করে দেয়। 8ই মার্চ রাত 1:21 ফ্লাইট MH370 যখন রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, সেটা সিভিলিয়ান রাডার থেকে অদৃশ্য হয়েছিল। কিন্তু তারপরেও মালয়েশিয়ান মিলিটারির একটি রাডারে 1 ঘন্টা ধরে বিমানটিকে দেখা যাচ্ছিল। আর এর থেকে এটা জানা যায় যে বিমানটি সিভিলিয়ান রাডার থেকে অদৃশ্য হওয়ার পর কিছু মিনিটের জন্য ডান দিকে ঘোরে, এরপর ইউটার্ন করে আবার মালয়েশিয়ার দিকে ঘুরতে শুরু করেছিল। পুরো 31 মিনিট পরে বিমানটি মালয়েশিয়ার একটি শহর পিনাককে ক্রস করে এবং তারপর মালকা স্টেটের দিকে ঘুরে যায়। মিলিটারি রাডারের যে পর্যন্ত রেঞ্জ ছিল, ফ্লাইট MH370কে শেষবার ভারত মহাসাগরের এই জায়গার উপর থেকে যেতে দেখা যায়, এবং তখন রাত 2:22 হয়েছিল। এরপরে MH370কে আর কোনো রাডারে দেখা যায়নি।
পুরো রেস্কিউ টিম এবং বিমানের সাথে জড়িত প্রতিটি মানুষ কেবল এই রহস্যের সমাধানে ছিল যে আসলে বিমানটি গেল কোথায়। আর এর থেকেও আশ্চর্যের বিষয় ছিল যে বিমানটি বিজিং এর উল্টো দিকে কেন ইউটার্ন করেছিল। যে রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে ও গালফ অফ থাইল্যান্ড এরিয়াতে বিমানের সন্ধান করছিল, তারা এখন ভারত সাগরের এই অংশে রেস্কিউ শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই জায়গাতেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছুদিন পর আরও একটি খবর পাওয়া যায় যেটা পুরো পরিস্থিতিকে পাল্টে দেয়। জানা যায় যে বিমানটি 2:22 মিলিটারি রাডার থেকে তো অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটি স্যাটেলাইটের সাথে বিমানটি ক্রমাগত যোগাযোগ করতে থাকে। আপনাদের জানিয়ে দিই যে এটা বোয়িং বিমানের জন্য সাধারণ একটি ব্যাপার। যখন কোনো কারণবশত তাদের কমিউনিকেশন ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়, তখন বিমান স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা শুরু করে। ফ্লাইট MH370 অটোমেটিকভাবে প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার দূর ইনমাস্ট নামে স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই স্যাটেলাইটের মধ্যে সেভ থাকা ডেটা থেকে এক্সপার্টরা একটি ক্যালকুলেশন করে বিমানটির পরবর্তী লোকেশন জানতে পারে। আর তারা জানতে পারে যে মিলিটারি রেডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আবার ইউটার্ন নেয় এবং ভারত মহাসাগরের উপর 5 ঘন্টা ধরে উড়তে থাকে। সকাল 8:19 পর্যন্ত বিমানটি শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে। বিমান থেকে পাওয়া এটাই ছিল শেষ কন্টাক্ট। এরপর বিমানটি আর কোনো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করেনি। আসলে যে সময় রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে বিমানটি খোঁজ করছিল, সে সময় বিমানটি আসলে ভারত মহাসাগরের উপরে ছিল। ইনভেস্টিগেশন টিম ও এক্সপার্টদের অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূর দক্ষিণে ভারত মহাসাগরের এই জায়গায় এসে বিমানের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে এই জায়গা পর্যন্ত আসতে বিমানের 8 ঘন্টা সময় লাগে এবং বিমানটিতে এই পরিমাণ ফিউলই ভরা হয়েছিল। তাই এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বিমানটিতে ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে ভারত মহাসাগরের এই জায়গায় এসে ক্র্যাশ হয়েছিল। ভারত মহাসাগরের এই অংশটি পুরো ইন্ডিয়ার থেকেও অনেক বেশি বড় এবং এখানেই শুরু হয় একটি ডিপ সি সার্চ অপারেশন। MH370 বিমানটিকে খুঁজে পাওয়া অনেক জরুরি ছিল, কারণ যতক্ষণ না বিমান অথবা তার ব্ল্যাক বক্সকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না যে ক্র্যাশ হওয়ার আগে বিমানটির সাথে কি ঘটেছিল। শুধু কয়েক মাস না, কয়েক বছর ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে। তার সত্ত্বেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। অবশেষে 3 বছর পর এই ডিপ সি সার্চ অপারেশনটাকে বন্ধ করে দেওয়া হয়। এই সার্চ অপারেশনে প্রায় $160 মিলিয়ন খরচ হয়েছিল। সার্চ অপারেশনের সময় তো বিমানটির কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু ক্র্যাশ হওয়ার 1 বছর পর মানে 2015 সালে বিমানের ডান দিকের ফ্লুপন ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে এসে পৌঁছায়। এটা বিমানের এমন একটি অংশ যেটা ল্যান্ডিংয়ের সময় কাজ করে। এই ফ্লুপনের উপর যখন রিসার্চ করা হয় তখন একটি অদ্ভুত জিনিস জানা যায় যে বিমানটি ক্র্যাশ হওয়ার সময় এটি কাজ করছিল না। পরবর্তী কিছু বছর পর্যন্ত বিমানের কিছু কিছু অংশ আফ্রিকার বীজ থেকেও পাওয়া যায়। কিন্তু আজ পর্যন্ত বিমান এবং বিমানে থাকা প্যাসেঞ্জারদের কোনো খবর পাওয়া যায়নি। মালয়েশিয়ান ফ্লাইট MH370 অদৃশ্য হওয়ার আগে এর সাথে কি ঘটেছিল এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু এক্সপার্টদের অনুযায়ী বিমানটি হাইজ্যাক হয়েছিল এবং কিছু অফিসারদের মতে বিমানে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছিল এবং অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জাররা অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে কি ঘটেছিল সেটা বিমানের ব্ল্যাক বক্সে থাকা ডেটা থেকেই জানা যাবে, যেটা বিমানের সাথে ভারত মহাসাগরে হারিয়ে গিয়েছে। ফ্লাইট MH370 অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক 8 বছর পর ফেব্রুয়ারি 2022 সালে আবার বিমানটিকে খুঁজে পাওয়ার আশা পাওয়া যায়। একটি রিটায়ার্ড স্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে অ্যানালাইসিসের মাধ্যমে সে বিমানের অরিজিনাল লোকেশনের খোঁজ লাগায় এবং রিচার্ড যে লোকেশনের কথা বলেছে সেটা ভারত মহাসাগরের সেই অংশেই যেখানে বিমানটির সার্চ অপারেশন করা হয়েছিল। রিচার্ডের অনুযায়ী তার পয়েন্ট করা জায়গায় 4000 মিটার নিচে ফ্লাইট MH370 পড়ে রয়েছে। এটা সেই গভীরতা যে গভীরতায় টাইটানিক জাহাজও ডুবে রয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্স রিচার্ডের তথ্যকে কতটা গুরুত্ব দেবে এবং তারা আবার সার্চ অপারেশন শুরু করবে কিনা এটা সময় বলবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।